আমাদের প্রথম কাজ হচ্ছে মেজারমেন্ট স্কেল দিয়ে কাজ করতে হবে। মেজারমেন্ট স্কেল দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কেকের টেস্টটা ভালো আসবে। আর আমি আপনাদেরকে যেভাবে শেখাবো আপনারা ফুল মেজারমেন্টে আর সেম টু সেম সেইভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের কেকের টেস্ট অনেক পারফেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, সবাইকে সাউন্ড শুনতে পাচ্ছেন? আমি কিন্তু একটু ঝামেলা করতেছিলাম, মানে ওনাকে বের করে দিছি। এখন ভালো করে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলেন। ভিডিও ক্লিয়ার আসছে না। আচ্ছা, এটা নেটওয়ার্কের জন্য হতে পারে আপু। আমি ওয়াইফাই তো ইউজ করতেছি না, কারণ হচ্ছে ওয়াইফাই লাইনটা অনেক ডিস্টার্ব করে। আমি এমবি ইউজ করতেছি, তারপরেও মানে আবহাওয়া ভালো না তো এই জন্য হয়তো বা ডিস্টার্ব দিচ্ছে। আমি ভিডিও করতেছি, সেটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু কষ্ট করে ক্লাস করেন, ঠিক আছে আপু? প্রতিদিন অবশ্যই সেম প্রবলেম হয় না। স্পষ্ট আছে কিনা একটু দেখেন। নেটওয়ার্কের জন্য অনেক সময় একটু মানে কাটা কাটা আসে ভিডিওটা, এরকম। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন মেজারমেন্ট স্কেলের হিসাবটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে মেজারমেন্ট স্কেলের 3টা বাটন আছে। এই 3টা বাটন আমরা ব্যবহার করবো না, আমাদের জাস্ট 2টা বাটন লাগবে। এই অন অফ বাটন লাগবে আর টেয়ার বাটন লাগবে। ঠিক আছে? মাঝখানের বাটনটা আমরা ধরবো না। ঠিক আছে? প্রত্যেকটা মেজারমেন্ট স্কেলে কিন্তু আপনারা সেম টু সেম পাবেন। হ্যাঁ, এই 3টা করে বাটন থাকে। সর্বনিম্ন দামে হচ্ছে এইটা। আপনাদের ব্যবহারের জন্য আমি মনে করবো যে মেজারমেন্ট কাপ বাদ দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। এটা দিয়ে আপনারা খুব ইজিলিভাবে কাজ করতে পারবেন। এটার একটা সমস্যা আছে, এটা কাজ করতে করতে বন্ধ হয়ে যায়। ঠিক আছে? রানিং থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করতে করতে বন্ধ হয়ে যায়। তো সেটা বিষয় না, ওইটাও কাজ করতে করতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কেমন হয়, কেমন করলে কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অন হয়েছে, আবার এটাকে চাপ দিলে আবার অফ হয়ে যাবে, আবার অন হবে, আবার চাপ দিলে অফ হয়ে যাবে। এবার আমরা অন করব, অন করে আমরা কাজ করব। এখন অন অফ বাটনের সিস্টেমটা তো আমরা বুঝছি। এখন এই বাটন টেয়ার বাটনের সিস্টেমটা কি সেটা আমরা দেখব। যে কোনো পাত্র আগে রাখবো, রাখার পরে তো একটা জিনিস আমরা এরপরে নিব, তাই না? তা এই পাত্রের ওজনটা আমাদের এখানে এই টেয়ার বাটন দিয়ে মাইনাস করতে হবে। সে যত ভারী রকমের জিনিস দেন না কেন, একটা একটা অ্যাড করবেন, একটা একটা মাইনাস করবেন, তাহলে যে জিনিসটা নেবেন সেই জিনিসটার একটা পারফেক্ট মাপ পেয়ে যাবেন। ঠিক আছে? বিষয়টা হচ্ছে আর এখন আমরা যেহেতু ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, আমরা যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রটা অবশ্যই আমাদের ড্রাই হতে হবে। শুকনো যদি না হয়, তাহলে যদি ভিজা থাকে না আমরা কেকের ফোম তৈরি করতে পারবো, আর না আমরা ওখানে ক্রিমটা পারফেক্টলি বিট করতে পারবো। ঠিক আছে? আর আমাদের কেকের ডেকোরেশনের জন্য একটা পারফেক্ট ক্রিম না হলে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে? এখন দেখেন এই বোলটা দিলে এই স্কেলটা কিন্তু ঢেকে যায়। আমি আপনাকে বলে দিচ্ছি এই বোলটার ওজন কত, 242 গ্রাম। এখন আমি এই প্রথমে এই পাত্রের ওজনটা মাইনাস করে ফেলবো। হ্যাঁ, দিব বলছি। ভ্যানিলা মানে কলা নাকি? ভ্যানিলা। ভ্যানিলা নেবে না, ভ্যানিলা মানে কলা নাকি? আচ্ছা, এটা হচ্ছে আমি মাইনাস করে দিছি, মাইনাস করে শুধু আমার বোলটা আছে। এখন আমি আপনাদের হচ্ছে মোল্ড দিছিলাম, মোল্ডের মাপ দিছিলাম না? মোল্ড হচ্ছে বিভিন্ন ধরনের মোল্ড দিছি, তারপরে কত ইঞ্চি মোল্ডে কতটা ডিম দিলে আপনারা কেক তৈরি করতে পারবেন, ওটা আমি লাস্টে আলোচনা করব। এখন আমি 1 পাউন্ডের একটা স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। 1 পাউন্ড মানেই চোখ বন্ধ করে 2টা ডিম। আর ডিমের সাইজটা চেষ্টা করবেন আপনারা একটু বড় নেওয়ার। ডিমের সাইজ যদি 60 গ্রাম মতো হয় তাহলে কেকের বেসটা পারফেক্ট হবে। ঠিক আছে? এখন আমি এখানে 2টা ডিম নিছি। ডিমগুলো যদিও আমার ছোটো, কিন্তু আমি ডিম আগে মাপ নিব, ডিম মেপে তারপরে কাজ করব। আর ডিম কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ডিম এমনভাবে নিতে হবে যেন আমাদের কুসুমটা ফেটে না যায়। কুসুম ফেটে গেলে স্পঞ্জ তৈরি করতে খুব প্রবলেম হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের আচ্ছা, এই একটা ডিম হয়েছে 54 গ্রাম। আর প্রথমেই আমরা কিন্তু প্রত্যেকটা কেকে ডিম মেপে কাজ করব। ডিম মেপে কাজ করলে হবে কি, আমাদের ডিমটা ওয়েস্ট হবে না। আচ্ছা, 2টা মিলে হয়েছে আমাদের 110 গ্রাম। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 110 গ্রাম। এখন আমি একটা কথা বলি, সেটা মনে রাখেন, আমি আবার ক্লাস শেষে আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। ঠিক আছে? ভ্যানিলা স্পঞ্জ কেকে আমাদের 6টা আইটেম লাগে। প্রথম লাগে ডিম। ডিম যেটা থাকবে তার অর্ধেক নিব আমরা চিনি, আর অর্ধেক নিব ময়দা। অর্ধেক ময়দার মধ্যে আমাদের আবার কর্নফ্লাওয়ার অ্যাড হবে। আচ্ছা, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা বেকিং পাউডার নিব 1/2 চা চামচ, আর ভ্যানিলা এসেন্স নিব 1/2 চা চামচ। এটা হচ্ছে 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আমাদের ডিম হয়েছে কত, 110 গ্রাম। তাহলে ময়দা যাবে আমাদের 110-এর অর্ধেক কত আসে, 55 গ্রাম। 110-এর অর্ধেক আসে 55 গ্রাম। তাহলে 55 গ্রাম চিনি হবে আর 55 গ্রাম ময়দা হবে। দেখেন পাত্রটা নিলাম, নিয়ে এটাকে মাইনাস করব। এখন আমি
চিনি নিব। চিনি নিব কত? ডিম হয়েছে আমার 110 গ্রাম, তাহলে 110-এর অর্ধেক আসছে কত? 55, তাই না? তাহলে 55 গ্রাম আমি চিনি নিব। গ্রাম চিনি। এবার 55 গ্রাম নিব ময়দা আর কর্নফ্লাওয়ার। এইবার ময়দার বিষয়টা দেখেন, আমাদের রেসিপিতে দেওয়া আছে 100 গ্রাম যদি ডিম হয় তাহলে 50 গ্রাম চিনি যাবে আর 50 গ্রাম ময়দা যাবে। 50 গ্রাম ময়দার মধ্যে আমরা 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিই আর 40 গ্রাম ময়দা নিই, তাহলে এখানে আমরা 45 গ্রাম ময়দা নিব আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিব। এই যে 45 গ্রাম ময়দা, এখানে 10 গ্রাম কর্নফ্লাওয়ার, টোটাল হলো 55 গ্রাম। আচ্ছা, এখন স্পঞ্জ কেকে আমরা বেকিং পাউডার নেই হাফ চা চামচ। আমি আপনাদের একটা হিসাব দেখাইছিলাম, ওই দিয়ে পাঠাইছি 1 চামচ সমান 5 গ্রাম আর হাফ চা চামচ মানে 2.5 গ্রাম। এখন আমি যেহেতু মেজারমেন্ট স্কেলে হিসাব করতেছি সেক্ষেত্রে আমার মেজারমেন্ট স্কেলে যেহেতু মাপ করে বন্ধ হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু বেকিং পাউডার নিয়ে নিছি, এখানে 3টা শুকনো উপকরণ যাবে, একটা ময়দা, একটা কর্নফ্লাওয়ার আর একটা বেকিং পাউডার, ঠিক আছে? আর 3টা উপকরণ নিয়ে নিছি। এখন যদি মনে করেন আরও একটা উপকরণ নিতে বাকি থাকে সেক্ষেত্রে আমরা কী করবো? এটা তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তখন করবো কি, এই পাত্রটা নামাই ফেলবো, নামাই ফেলে আবার অন করবো। অন করার পরে আবার এটাকে দিব, দিয়ে টোটালটা মাইনাস করে ফেলবো। মাইনাস করে যেটা অ্যাড করার তখন সেটা আবার অ্যাড করে দেবো, তখন ওটার পরিমাপ বোঝা যাবে, ঠিক আছে? এটা কাজ করতে করতে যদি অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আচ্ছা, এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা সেটা আমাকে একটু বলেন। শুকনো উপকরণ মাপার পরে আমরা একবার ছেলে নিব, তারপরে আবার যখন দিব তখন আরেকবার চাপবো। আমাদের কয়টা আইটেম নিলাম? তাহলে আমি ডিম নিছি, চিনি নিছি, ময়দা, হ্যাঁ ওইটা বুঝে গেছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের হিসাবটা হচ্ছে এমন, আমাদের তো রেসিপি আমি এখনও দিইনি, কারণ ক্লাস করার পরে আমি রেসিপি দিই, কারণ অনেকে রেসিপি দিলে বুঝেও না, সেক্ষেত্রে আর কি ক্লাসের পরে আমি রেসিপি দিই, তাহলে একটু ইজি হয়। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের রেসিপিতে দেওয়া আছে 1 পাউন্ড কেকের জন্য আমরা যে উপকরণগুলো নিই সেটা তো বললাম 6টা উপকরণ নিই। 6টা উপকরণের মধ্যে আছে ডিম হচ্ছে 100 গ্রাম, আচ্ছা 100 গ্রামের অর্ধেক চিনি যাবে আর অর্ধেক ময়দা যাবে। যেমন মনে করেন চিনি নিব 100 গ্রামের জন্য 50 গ্রাম যাবে চিনি আর 50 গ্রাম যাবে হচ্ছে ময়দা। এখন 50 গ্রাম ময়দার মধ্যে আমাদের 40 গ্রাম যাবে ময়দা আর 10 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার। এটা কি ক্লিয়ার হয়েছে? 50 গ্রাম তো আমি চিনি নিলাম, ঠিক আছে, আর 50 গ্রাম ময়দা নিব। ময়দার মধ্যে আমার 2টা উপকরণ যাবে, একটা হচ্ছে কর্নফ্লাওয়ার, একটা হচ্ছে ময়দা। তাহলে ময়দা যাবে 40 গ্রাম আর কর্নফ্লাওয়ার যাবে আমাদের 10 গ্রাম, ঠিক আছে? আর এখানে কিন্তু আমরা ডিম হিসাব করে কাজ করেছি, কারণ আমরা ডিম ওয়েস্ট করবো না। এই যে 10 গ্রাম ডিম যে আমার বেশি হয়েছে, এই ডিমটাকে আমি বাদ দিয়ে দিব? আমি তো বলছি যে আপনারা ডিমটা এমনভাবে নেবেন যেন খোসা বাদ দিয়ে ডিমটা হচ্ছে 60 গ্রামের উপরে হয়, তাহলে কেকের বেসটা বেশি ভালো হবে। হ্যাঁ, মানে পারফেক্ট 1 পাউন্ড কেকের জন্য বেসটা তৈরি হবে ভালো। এখন যেহেতু আমার এখানে 10 গ্রাম বেশি আছে, সেক্ষেত্রে আমি কী করবো? সেই 10 গ্রাম তো ফেলে দিতে পারতেছি না, আমাকে তো কাজে লাগাতে হবে। তাহলে আমি কী করবো? এই ডিমের হিসাব করেই আমি কাজ করবো। ডিম আছে আমার 110 গ্রাম, তাহলে 110-এর অর্ধেক কত আসে? 55 গ্রাম। 55 গ্রাম আমি চিনি নিয়ে নিলাম, চিনির মধ্যে তো আমার আর কিছু দিতে হচ্ছে না, তাহলে চিনি 55 গ্রাম নিলাম। এবার 55 গ্রাম আমি ময়দা নিব। এখন ময়দার মধ্যে আমার আরেকটা উপকরণ অ্যাড করতে হয়, সেটা কি? কর্নফ্লাওয়ার। তাহলে কর্নফ্লাওয়ার আমি নিব 10 গ্রাম আর চিনি ময়দা নিলাম আমি 45 গ্রাম। এটা কি ক্লিয়ার হয়েছেন? সবাই বুঝতে পারছেন? বুঝতে না পারলে আমি আবার বলে দেবো, কোনো সমস্যা নাই, কারণ আপনাদের বোঝার দরকার আছে, তো না বুঝলে তো হবে না। হ্যাঁ তো বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে তো প্রথম দিন সব কিছু আবার বোঝা যায় না, ক্লাস করতে করতে বোঝা যাবে, সমস্যা হবে না। হ্যাঁ, আর প্রথম দিন কি আর দ্বিতীয় দিন কি আর যখনই হোক না কেন, যেহেতু 8টা ক্লাসে এতগুলো ফ্লেভারে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, সেক্ষেত্রে আর কি না বুঝলে প্রশ্ন করতে হবে, ভয় করলে হবে না, লজ্জা করলে হবে না, না জিজ্ঞেস করলে শিখতে পারবেন না, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তাহলে 6টা উপকরণের মধ্যে আমার কয়টা উপকরণ গেল? কর্নফ্লাওয়ার, ময়দা আর হচ্ছে চিনি আর ডিম। এখন থাকলো কি? থাকছে হচ্ছে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স সেম যাবে। যেমন 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের হাফ চা চামচ যায়,
আমরা জানি 1 চামচ সমান 5 গ্রাম, 5 গ্রামের অর্ধেক আসে কত, 2.5 গ্রাম। ছোটবেলায় যখন অনেক অঙ্ক করতে গেছি তখন কিন্তু ক্যালকুলেটারের পরে 2.5 যদি আসে তাহলে আমরা ওটাকে 1 ধরে নিই বেশি করে, তাহলে 3 ধরা হয়। সেই জন্য এখন মেজারমেন্ট স্কেলে তো আমি 2.5 ধরতে পারতেছি না, ওটা তো সব পূর্ণ সংখ্যা আসতেছে, সেক্ষেত্রে আমরা ওটাকে 3 ধরে নিব। আর যখন চামচ দিয়ে মাপতে যাবো একদম মেজারমেন্ট কাপের যে ছোট্ট চামচটা আছে সেই চামচের 1 চামচ নিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে? বা চোখের আন্দাজে 3 গ্রাম মতো দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? আর আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করতে যাব তখন কিন্তু চেষ্টা করব সবসময়ের জন্য ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে দেওয়া। ডিমের কুসুম যদি আলাদা করে দেওয়া হয়, এই যে এক্ষুনি ফেটে যাবে, ডিমের কুসুম যদি আলাদা করে দেওয়া হয় তাহলে কেকে স্পঞ্জ হয় খুব দ্রুত, ঠিক আছে? আর গরমের সময় কুসুম যদি ডিম যদি বাইরে থাকে তাহলে কুসুম ঢালার সাথে সাথেই কিন্তু ফেটে যায়। সেজন্য চেষ্টা করতে হবে যে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখা, তাহলে ঠান্ডাটা কেটে যাবে, প্লাস হচ্ছে কুসুমটাও গলে যাবে না। দেখছেন যে একটা কুসুম কিন্তু এখন স্ট্রেট আছে আর একটা কুসুম গলে গেছে, তুলতে তুলতেই গলে গেছে। মিয়াকো ব্র্যান্ডের বিটার নেওয়ার জন্য, যদি কারোর বিটার না থাকে তাহলে আপনারা মিয়াকো ব্র্যান্ড নেবেন, মিয়াকো ব্র্যান্ডের বিটার নেবেন। 1700 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত মিয়াকো বিটার আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিটারের স্ট্যান্ড আর এটা বিটার। এখানে একটা ঘাট মতো আছে, এই যে দেখেন, এই ঘাটে এই যে বাঁধাই নিয়ে, এই যে স্ট্যান্ডটা সুন্দর করে বাঁধাই নিয়ে একটা চাপ দিলে আর খুলবে না, ঠিক আছে? আচ্ছা, বিট করতে গেলে আমাদের হাতটা ঠিক একদিকে রাখতে হবে, একদিকে রাখলে আমাদের বিটটা ভালো হবে। কারণ ডিমের ফোমটা যত ভালো হবে কেকের স্পঞ্জটা তত সুন্দর হবে। যদি ডিমের ফোমটাই প্রথম নষ্ট হয়ে যায় তাহলে কেকের স্পঞ্জ ভালো হবে না, কেকটা হার্ড হয়ে যাবে, কেক ভালো করে হতে যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিম বিট করি অথবা ডিমের ফোম তৈরি করি, যে ক্ষেত্রেই হোক না কেন আমরা কিন্তু বিটার স্ট্যান্ডটা একদিকে থাকবে, ঠিক আছে? আর প্রথমে মাথায় রাখতে হবে আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করব তখন কিন্তু মাস্ট বি আগে ডিমের সাদা অংশ বিট করব। ডিমের সাদা অংশ বিট করে আগে ফোম তুলে নিব, তারপরে আমরা অন্য কোনো কাজ করব। তাহলে আমি শুরু করলাম। দেখেন, আমি ডিমের সাদা অংশ প্রথমে এইভাবে ফোম করে নেব, তারপরে চিনি 50 গ্রামের বেশি যদি থাকে বা 50 গ্রাম থাকে তাহলে চিনি দিব 3 বারে, আর যদি চিনি কম থাকে তাহলে 2 বারে দিলে হবে, ঠিক আছে? এখানে আমরা দুইটা ডিম দিয়ে কাজ করছি, যার জন্য চিনির পরিমাণটা 50 গ্রামের ঊর্ধ্বে হয়েছে, ঠিক আছে? আর যখনই আমরা চিনি দিব, চিনি দেওয়ার পরে বিটার স্ট্যান্ডটা সোজা করে খাড়া করে আমরা বিট করব, ঠিক আছে? চিনি দিলাম, চিনি দিয়ে এবারে ফোম দিয়ে সুন্দর করে চিনিগুলো ঢেকে ফেলবো, ঢেকে দিয়ে তারপর বিটার স্ট্যান্ডটা এরকম সোজা করে বিট করবো। সোজা করে বিট করলে হবে কি, আমার যে চিনিগুলো আছে এই চিনিগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে, ফিনিশিং হয়ে যাবে। দেখছেন আমি কিন্তু হাত একদিকে ঘোরাইছি, একদিকে ঘোরালে আমি ডান দিকে ঘোরাই, আপনার যদি বাম দিকে ঘোরান তাহলে বাম দিকে ঘোরাবেন, কোনো সমস্যা নেই, যে কোনো একদিকে ঘোরাতে হবে। এদিকে একবার ঘোরাবেন, এদিকে একবার ঘোরাবেন, তাহলে এই ফোমটা কিন্তু বসে যাবে, আর ফোম বসে গেলে কেক নষ্ট হয়ে যাবে। এবার আপনারা বলতে পারেন যে চিনি বিট হয়েছে এটা বুঝবো কী করে? দেখেন, এর উপরে কিন্তু কোনো চিনির দানা ভেসে নাই, ঠিক আছে? যদি চিনির দানা ভেসে না থাকে আর নিচে যদি কচকচ করে শব্দ না হয়, দেখেন কোনো শব্দ নাই,
তাহলে বুঝতে হবে যে আমার চিনি গলে গেছে। যখন চিনি গলে যাবে তখন আমি আবার চিনি দিয়ে দিব, ঠিক আছে? আর চিনিকে অবশ্যই ফোম দিয়ে ঢেকে নিতে হবে। যদি ঢেকে নেন তাহলে হবে কি এই চিনিগুলা আপনার আশেপাশে ছিটাই যাবে না, ঠিক আছে? আমার চিনি বিট করা শেষ। যখন আমার চিনি বিট করা শেষ হয়ে যাবে তখন আমি কি করবো, যে ডিমের কুসুমটা থাকবে, ডিমের কুসুম দিয়ে দেবো। এখানে আমরা 2 ডিম দিয়ে কাজ করছি, যার জন্য কিন্তু আমি ডিমের কুসুম 2টা একসাথে দিয়ে দিচ্ছি। যদি আমার 2-এর অধিক হইতো তাহলে আমি কি করতাম, 2-এর অধিক হলে আমাকে প্রথমে 2টা ডিম কুসুম দিতে হবে। তারপরে 2-এর অধিক বলতে যদি 5টা হয় তখন কি করবো, আমরা প্রথমে 2টা দিব, দিয়ে নিয়ে একটু বিট করব, বিট করে আবার 2টা দিব, দিয়ে আবার একটু বিট করব, তারপরে আবার একটা দিয়ে দিব, ঠিক আছে? কারণ কি, যদি সবগুলো কুসুম আমরা একসাথে দেই তাহলে এই যে ফোমটা হয়েছে এই ফোমটুকু টোটালি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ডিমের কুসুমের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ডিমের কুসুম দিতে হবে। যদি 5টা হয় তাহলে আমরা প্রথমে 2টা দিব, পরে 2টা দিব, আবার একটা দিব। আর যদি 3টা হয় তাহলে প্রথমে 2টা দিব, পরে একটা দিব, ঠিক আছে? দিয়ে নিয়ে জাস্ট কুসুমটুকু একটু মিক্স করে দিব হালকা করে, যেন খুব বসে না যায়, ফুল স্পিডে দেওয়া যাবে না, হালকা করে, ব্যাস, আর দরকার নেই। এবার কি করবো, ভ্যানিলা এসেন্স। আপনারা কোনো ব্র্যান্ড ফলো করবেন না, শুধু রেড ব্যানের জিনিসগুলো নেবেন। রেড ব্যানের জিনিসগুলো ভালো হয় প্লাস দাম কম হয়, সেজন্য বিজনেস করতে আরাম। এটা হচ্ছে রেড ব্যানের ভ্যানিলা এসেন্স। 3 গ্রাম পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার সামান্য একটু বিট করবো, বিট করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। আপু ওই যে 4 কোনা মোলটা রেডি করবেন। আপনি কি দেখতেছেন? ভ্যানিলা স্পঞ্জ ও আপনি আজকে 4 কোনা করবো। ও ওটা তো 1 পাউন্ডের মোল। কি আনবে তো খাইছে। ও তো নেবে হচ্ছে পাউন্ড কেক। হ্যাঁ ও গোল কেক নেবে। আমু একটু ঠান্ডা করে তো শুনুন। আচ্ছা, শুকনো উপকরণ কি করবো, আমরা একবার চেলে নিয়েছি, মাপার পরে একবার চেলে নিয়েছি, তারপরে 3বার দিব। হ্যাঁ, অল্প অল্প করে দিব। সেই কোনে থাকেন কলম এই যে দেন তো খাইছিটা নিয়ে মেশিনে যে কাপড় দিয়েছি। আচ্ছা, এবার দেখেন আমি কিন্তু বিটারের মাধ্যমে মিক্সড করতেছি, কিন্তু বিটার আমার লাইনে নাই। হ্যাঁ, এইভাবে যদি দেন তাহলে খুব সুন্দরভাবে মিক্স হবে, কিন্তু ফোম বসে যাবে না। হ্যাঁ, আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন, বা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে পারেন, অথবা এই স্ট্যান্ড একটা খুলে নিয়ে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা ইজি লাগে, যার জন্য আমি এভাবেই করি। কারণ আমাদের সবসময়ের জন্য চেষ্টা করতে হবে এমনভাবে আমরা মিক্স করবো যেন ফোমটা বসে না যায়। ফোম বসে গেলে আমার কেক শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অল্প ছিল যার জন্য আমি 2বারে দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকটা কিন্তু স্পঞ্জ খুব ম্যাটার করে। হ্যাঁ, ফোমটা খুব ম্যাটার করে। স্পঞ্জ কেকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। যদি ফোম বসে যায় তাহলে কেক হার্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি প্রত্যেকটা স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রেই বলি, ফোম বসে গেলে কেক হার্ড হয়ে যাবে। সে চুলায় তৈরি করেন অথবা আপনি যে কোনো কিছুতেই তৈরি করেন না কেন। আর স্প্যাচুলা, হ্যাঁ, এটাকে বলে স্প্যাচুলা বা রাবারের খুন্তি, যে যেটা বলে পারে, কিন্তু কেকের ক্ষেত্রে এটার নাম হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা দিয়েও আপনি শুকনো উপকরণগুলো মিক্স করতে পারেন, কিন্তু চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে এইভাবে নিয়ে উঠাই দিতে হবে, এই যে এরকম করে। আর চাপ যদি দেন এইভাবে করে তাহলে ফোমটা বসে যাবে। এই যে সুন্দর করে এভাবে করে, এই যে দেখেন পুরো বোঝা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়েছে, এখানে কোনো দলা পাকানো নাই। কোনো দলা পাকানো নাই। আর আমরা যেহেতু বিজনেস করব, বিজনেসের উদ্দেশ্যে কাজ শিখতেছি, অনেকে আছে বাসায় খাওয়ার জন্য করে, কিন্তু কথা হচ্ছে একটা কাজ যদি আমি শিখি টাকা ইনভেস্ট করে, অবশ্যই সেটা থেকে আমি কিছু আর্ন করার চেষ্টা করব। কিছু আর্ন করার চেষ্টা করব, শুধু শুধু কোনো কিছু করা ঠিক না। যে কোনো কিছুর আশাই করতে হয়। আচ্ছা, 1 পাউন্ড মানে 6 ইঞ্চি। জি আপু, না আপু তেল লাগবে না, আমাদের রেসিপিটা একদম মানে শর্ট রেসিপি। আমার কাছে কথা হচ্ছে আমরা বিজনেস করি, বাসায় খাই, যেভাবেই যাই হোক না কেন
শর্ট রেসিপিতে যদি আমার টেস্ট ভালো হয় কেকের, তাহলে আমার অত বেশি জিনিস ব্যবহার করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন আমি এটা গোল মোল্ডে দিতে পারতাম, 2টা গোল মোল্ড আছে আমার হচ্ছে ফ্রিজের মধ্যে, কেক বানায় রাখা আছে। ওটা আমি আর খালি করতেছি না, এটা 4 কোনা মোল্ড আছে, আমি 4 কোনা মোল্ডে দিচ্ছি, যেহেতু এটা আমি আপনাদের কালকে ডেকোরেশন ক্লাস দেখাবো। হ্যাঁ, এখন এটা কিন্তু 1 পাউন্ডের মোল্ড। 1 পাউন্ডের মোল্ডের হিসাব করতে গেলে আমাদের কীভাবে করতে হবে, দোকানে যেয়ে আপনি 4 কোনা মোল্ড হোক আর যেই মোল্ডেই নেন না কেন, 1 পাউন্ডের হিসাব এই যে এইভাবে করে সোজাসুজিভাবে ধরবেন, ধরলে আপনার হিসাবটা বেড়ে যাবে। 6 ইঞ্চি মানে 1 পাউন্ড, 5 ইঞ্চি আর 4 ইঞ্চি হচ্ছে হাফ পাউন্ড। আপু ওই এটা দেন, গোলটা দেন আপু, হাফ ইঞ্চি মোলটা দেন, ওই যে হাফ ইঞ্চি হাফ পাউন্ডের মোলটা। আচ্ছা, এটা হচ্ছে হাফ পাউন্ডের গোল মোল্ড, এটা হচ্ছে পিছনে 5 ইঞ্চি, এর থেকে আরেকটা ছোট আছে 4 ইঞ্চি, ওটা বান্টু কেক যেগুলো হয় না, সেই বান্টু কেক গুলো তৈরি করতে হয়। এটা হাফ ইঞ্চির মোল্ড, 1 পাউন্ডেরটা আছে, এটা হচ্ছে ফ্রিজে, এটা হচ্ছে 7 ইঞ্চির মোল্ড। 7 ইঞ্চি মোল্ড এই যে এখান থেকে এভাবে সোজাসুজি মাপ দিতে হবে, এটাই 1.5 পাউন্ডের কেক হবে। যদি কেউ বলে, আর আপনারা সবসময়ের জন্য মোল্ড কিনবেন গোলটা, গোল মোল্ড থেকে আপনি 4 কোনা করতে পারবেন, লাভ শেপ করতে পারবেন, প্রজাপতি শেপ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা স্পঞ্জ কেকের জন্য গোল মোল্ড নেবেন, ঠিক আছে? আর এটা আমি আনছিলাম, এটা আমাদের একটু ব্রাউনি তৈরি করতে হবে, যার জন্য আমি নিয়ে আসছি। আর মাঝে মাঝে বিস্কিট দেই, এই তাছাড়া এটা আমি কখনো কেক তৈরি করি না। আচ্ছা, এটা হচ্ছে বেকিং পেপার। আপনাদের কারোর বাসায় যদি বেকিং পেপার থাকে, তাহলে বেকিং পেপার দিয়ে আপনি বসাবেন কেক। বেকিং পেপার যদি না থাকে, খাতার কাগজ, বইয়ের কাগজ, যাই হোক না কেন, তারপরে এইভাবে রেখে ঠিক আমরা নিচের থেকে দাগ দিব, নিচের থেকে দাগ দিব। হ্যাঁ, উপর থেকে দাগ দিব না, উপর থেকে দাগ দিলে এই জিনিসটা বড় হয়ে যাবে। নিচে থেকে যদি দাগ দেন চারপাশ থেকে, তাহলে এই যে সমান সমান হবে, ঠিক আছে? সমান সমান হবে। এখন আমি যে কেকের বেসটা তৈরি করছি, এই বেসটা কতটুকু হয়েছে আমি একটু মাপবো, কারণ আমার যেহেতু বিজনেস করতে হবে, সেক্ষেত্রে আমাকে 1 পাউন্ড কেকের বেস কম হলেও 220 থেকে 230 গ্রাম রাখতে হবে। আর আমরা জানি 1 পাউন্ড সমান 475 গ্রাম, ঠিক আছে? 475 গ্রাম, তাহলে 220 বা 30 যদি আমি কেকের বেস নেই, বাকিটুকু আমি ক্রিম নিব। লিখবি কিছু লিখতে তোর খাতায় লেখা হয়ে গেছে না? খাতায় লেখ, এই বন্ধু খাতায় লেখা, এই যে পুরোপুরি 200 গ্রাম হবে হয়তো। ডিম যেহেতু ছোট, কেকের বেসটাও কিন্তু ছোটই আসছে। তা ছোট আসলে কোনো সমস্যা নাই, যতটুকু কেকের বেস থাকবে 475 থেকে মাইনাস করবেন, মাইনাস করে বাকিটুকু ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন। আর আমাদের শুধু ক্রিম দিলেই তো হবে না, আমাদের টপার দিতে হয়, সুগার বল দিতে হয়, ডেকোরেশনের সময় অনেক কিছু ইউজ করতে হয়। ইউজ করলে হয় কি, আমাদের সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। হোমমেড কেক কখনো 475 গ্রাম বলতে বলে আপনি 475 গ্রাম দিতে পারবেন না, সব সময়ের জন্য বেশি হয়ে যায়। হোমমেড কেক বেশি হবেই হবে। হোমমেড কেক সবসময়ের জন্য বেশি হয়। দেখেন এখানে কিন্তু আমার ফ্যানের বাতাসে আপ অ্যান্ড ডাউন করতেছে, তাহলে আমি ধরবো, এখানে আমার কেকের বেস আছে 12-13, আপ ডাউন করতেছে, তাহলে আমি 12ই ধরে নিব। আগে 4 কোণাটা ভরাট করে ফেলবো, ভরাট করে নিয়ে এই যে উপর থেকে এরকম সোজা করে নিব, নাড়ায় সোজা করে এই যে ট্যাপ করবো, তাহলে ভিতরে যে লাঞ্চগুলো থাকবে সেগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার বলি চুলাতে কেক দিব বা ওভেনে দিব, যেখানেই দেই না কেন কি করব। যদি চুলাতে দেই, তাহলে প্রথমে আমরা করব হাই হিটে, যে পাত্রে দিব সেই পাত্রটা গরম করে নিব। আচ্ছা, কারোর বাসায় যদি ননস্টিকের পাত্র থাকে, তাহলে ননস্টিকের মধ্যে দিবেন। যদি ননস্টিক না থাকে, যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে এরকম শুধু একটা স্ট্যান্ড বসাবেন, শুধু একটা স্ট্যান্ড বসাবেন, আর পাত্রটা অ্যাডজাস্টেবল একটা ঢাকনা থাকবে, একদম ফিট থাকবে, কোনো প্রকার বাতাস যে ঢাকনাটা ঘেমে না যায়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 10 মিনিট হাই হিটে আপনি গরম করবেন। গরম করার পরে এইভাবে দিয়ে দিবেন, কোনো পানি দেওয়া যাবে না, ঢাকনাটা দিয়ে দিবেন। আর এটা যেহেতু ননস্টিকের, এটাকে অফ করে দিবেন। যদি এই রকমের পাত্র থাকে, তাহলে এটাকে অফ করে দিবেন। আর যদি কোনো অ্যাডজাস্টেবল অন্য কোনো ঢাকনা থাকে, বারবার বলতেছি, যদি একটু এলোমেলো থাকে, তাহলে কিন্তু এই ঢাকনাটা ঘামলে সব পানি পড়বে এরপরে, আর এরপরে যদি পানি পড়ে তাহলে কিন্তু কেক বসে যাবে, শক্ত হয়ে যাবে সেখানে। সেজন্য হাঁড়ি আর ঢাকনা অ্যাডজাস্টেবল হতে হবে, সেটা যে ননস্টিকই হতে হবে এমনটা না। অনেকের বাসায় ননস্টিক নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে,
ননস্টিক বাদ দিয়ে অন্য কোনো পাতিলে বসাতে হবে, কিন্তু ঢাকনা সমান সমান হতে হবে, বাড়তি যেন না হয়। হ্যাঁ, বাড়তি যদি হয় বা ছোট হয় তাহলে ঢাকনায় পানি জমবে, পানি জমলে সেটা কেকের পরে পড়বে, পড়লে ওই কেকটা নষ্ট হয়ে যাবে। প্রথমে হাই হিটে নিয়ে নেবেন, গরম করে নেবেন 10 মিনিটের জন্য, গরম করে এটা বসায় দিবেন, তারপরে 20 মিনিট পরে চেক করবেন। আর ননস্টিকের ঢাকনা যদি ননস্টিক যদি থাকে তাহলে এইটার থেকে তো সব দেখা যাচ্ছে যে কেক কতটুকু ফুলছে না ফুলছে। আবার যখন আপনি ঢাকনাটা সরাবেন তখন কি করবেন, একদম দ্রুততার সাথে ঢাকনাটা উঠাইতে হবে। যদি একটু পানি পড়ছে ওর মধ্যে তাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যারা ইলেকট্রিক ওভেনে কাজ করবেন তাদের দেখাই। আচ্ছা, আমার ওভেনটা আমি প্রিহিটের জন্য দিয়েছিলাম 10 মিনিট আগে। এখন আমি এটা এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সেলসিয়াস। হ্যাঁ, সবসময়ের জন্য কেক তৈরি করতে 160 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 200। ঠিক আছে, আমি এখানে 165 তে রাখছি, 65 তে রেখে কাজ করতেছি। এটা হচ্ছে স্ট্যান্ড, এটা আপ এন্ড ডাউন স্ট্যান্ড। কেক বা যে কোনো বেকিং আইটেম তৈরি করার জন্য আপনাদেরকে আপ এন্ড ডাউনে বেক করতে হবে। কেক আপ এন্ড ডাউনে যদি বেক করেন তাহলে উপরে আর নিচে, দেখেন নিচে স্ট্যান্ডার্ড গরম হয়ে গেছে না, উপরের স্ট্যান্ড এখন অফ হয়ে গেছে। ঠিক আছে, আপ এন্ড ডাউন স্ট্যান্ড আছে, কিন্তু কি উপর নিচে সমানভাবে আপনার কেকটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি 20 মিনিটের কমান্ড দিয়ে রাখছিলাম। আস্তে 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 এটা যখন কমে আসবে তখন অফ হয়ে যাবে। এখানে আমি 20 মিনিটের কমান্ড আগে থেকেই দিয়েছিলাম, এটা আস্তে আস্তে কমে আসবে, সমস্যা না। আমি ঠিক 20 মিনিট পরে, এখন বাজে 46, 20 মিনিট পরে আমি এটাকে চেক করব। আর যখন মানে ওভেন তো যখন একটু স্মেল পাওয়া যায় তখন চেক করলে বেশি ভালো হয়। ইলেকট্রিক ওভেন থাকলে ইলেকট্রিক ওভেনে আপনারা এইভাবে করে কাজ করবেন। আর যদি পাতিলে করতে চান তাহলে প্রথম দিন কাজ করবেন, পাতিলে বসাতে যাবেন তখন আমাকে অবশ্যই বলে দেবেন, বা প্রথম দিন কাজ করার সময় আমাকে নিয়ে কাজ করবেন। জি আপনি। না, ওভেন তো আমি হচ্ছে গিয়ে ওপেন করে রাখছি, যে প্রিহিট করার পরে আর অফ করতে হবে না। ঠিক আছে, ওইভাবে বসাই দিলেন। প্রিহিট আপনি 5 মিনিটও করতে পারেন, 10 মিনিটও করতে পারেন, কোনো সমস্যা না।